খুব কঠিন হলেও আনন্দের সঙ্গে কাজ করা যায়, এটা আমি বুঝতে পেরেছি। সুতরাং এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যেও আমার লক্ষ্য এবং উদ্দেশ্য খুব বড়। তাই আমি আমার হৃদ্যতার সঙ্গে বলছি, আমি তো ফিল আপ করবই, আর যতদিনই থাকুক আর ফিনান্সিয়ালি আর যত বড়ই হোক, আমি আনন্দের সঙ্গে এই কাজটা, আমার প্রফেশনটাকে আমি বয়ে নিয়ে চলবো। সুতরাং তার সাথে সাথে আপনারাও, আমার এজেন্ট বন্ধুরা যারা, আপনারাও আমাদের টিমটা কিভাবে সমৃদ্ধ হয় সেদিকেও নজর রেখে সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে শচীনবাবুর টিম ইউনিটটাকে আরও সমৃদ্ধ করব, এই আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা নিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। অশেষ ধন্যবাদ তপন দাসকে। তপন ভালো টার্গেটও নিয়েছে, গত বছরও ফার্স্ট ছিল, 156টা পলিসি দিয়েছিল, এখনও এই ইয়ারে এই সিচুয়েশানেও প্রায় 64টা দিয়েছে এবং একটা 400 টার্গেট ছিল। ফিল আপের মরিয়া চেষ্টা করছে, ডিসেম্বরে একটা ভালো দেবে, কটা 50 একটা টার্গেট আছে আমাকে বলছিল, সেভাবে হাঁটছে। যাই হোক, এবার প্রত্যেককে দয়া করে যদি মোবাইলটা অন থাকে অফ করে দিন, দরকার দরজাটা বন্ধ করে দিন। এবং আমি আমার যার আগ্রহ শোনার জন্য অধীর আগ্রহে পর থেকে বসে আছেন এবং আমার 4 মাস ওনার কথাবার্তা শুনে সেভাবে চলবো, জায়গা পাবোই 100% আমি বিশ্বাসী। সেই দাদাকে অনুরোধ করবো, দাদা আসুন, আমাদের করণীয় কি এই 4 মাসে, সেইটা আপনি নির্দেশ দিন, সেইটা যাতে আমরা অক্ষর অক্ষরে পালন করতে পারি। এই বলে দাদাকে অনুরোধ করছি, আসুন দাদা বলুন। আমার প্রিয় এবং কিছু জন আছেন যারা আমার প্রিয় বয়োজ্যেষ্ঠ, তাদেরকে শ্রদ্ধা জানাই। আজকে যে মিটিংটা অভিনবভাবে ডেকেছেন সেটা হচ্ছে উইথ স্পাউস ওখানে ডেকেছেন। তো আমি বলবো যে উইথ স্পাউস যখন ডেকেছি তাহলে ভাগ করে বসার দরকার ছিল না, বলবো না, পাশাপাশি বসলে আমার সুবিধা হতো যে কথা বলবো। তো যাদের যাদের এসছে তারা সামনের সারিতে দুজন দুজন করে বসুন, যাদের যাদের সাথে ওয়াইফরা এসছে পাশে নিয়ে বসুন, আর যাদের নেই তাহলে পিছনে চলে যাবে, কোনো অসুবিধা নেই। একটু চেঞ্জ হলে কি হবে, এদিক সেদিক হয়ে যাবে। অনেক দিন থেকে চলছে যে সিএলআইদেরকে আমরা যে ট্রেনিংটা দিব এরপরে, সেটা মোস্ট প্রবাবলি পুরী খুলে গেলেই মানে স্বস্তিক সিএলআইদের মিটিং স্টার্ট হবে। সেখানে আমরা তাদেরকে যেটা করবো বলছি তার অ্যাডভান্স আপনারা পেয়ে গেলেন। তার বক্তব্যটা হচ্ছে এই যে কেন স্পাউস মিটিং ডাকা হয়েছে। আমি কিন্তু এখানে এসে জানতে পেরেছি বা কালকে আমাকে ফোনে বলেছি স্পাউস মিটিং ডাকা হয়েছে। কেন ডাকা হয়েছে এটা কি কেউ বলতে পারবেন? আমি বিশেষ করে মেয়েদেরকে জিজ্ঞেস করি যে যেহেতু ডিসেম্বর মাস একটা পিকনিক হচ্ছে, হ্যাঁ, অনুকূল ঠাকুরের সামনে যখন আছি নিরামিষ পিকনিক হবে, আর আমিও নিরামিষ আছি, তাই না? পিকনিক পিকনিক ভেবে কি এসছেন? বলো, তুমি বলো বৌদি, আপনি কি বলছেন? হ্যাঁ, কি ভেবে এসছেন? একটা লাইনে, এক লাইনে অ্যান্সার দিন। এলআইসি ট্রেনিং হবে। আপনি কি ভেবে এসছেন? বলো বলো, না বললে এখন যদি এরকম না বলতে পারেন, দুদিন পরে তো দেখুন আমরা যেরকম বলছি, এদিকে আপনারা গুরুমা বলছেন, ট্রেনিংটা তো দিতে পারছেন। সামনে তো আপনার বৌদি গাড়ি আছে, শুনলে আর চলে যাবে। মমতা তো কাজ করে, আমি শুনেছি, তুমিও কাজ করো। আচ্ছা, বৌদি কিছু করো? হ্যাঁ, একদম না, করিস না, করে না তো বলছি, যেটা করে না করে না, কোনো অসুবিধা নেই। করে কেন করবে সেটা দেখাতে হবে, তাই না? দেখুন, আপনার সামনে দুটো এক্সাম্পল আছে এখানে। শচীনদার স্ত্রী আপনার সামনে বসে আছেন, আপনারা গুরুমা বলছেন, তো আপনি দেখতে পাচ্ছেন যে ওর রোলটা কি। আমার স্ত্রী এসছে, তারও রোলটা আপনি দেখতে পাচ্ছেন। তাহলে যাদের যাদের মানে আপনারা যারা এসছেন প্রত্যেকের মোটর সাইকেল 2 চাকার আছে, হাত তুলুন তো, 2 চাকার গাড়ি কার কার আছে?
এক দুজন আছেন যাদের মোটর সাইকেল নেই, কাদের একটা হাত তুলুন তো। একটা সচিনবাবু ও এজেন্ট হয়েছে নাকি? তো মোটর সাইকেল নেই, মোটর সাইকেল ছাড়া কাজ করা মুশকিল আছে। যাদের মোটর সাইকেল আছে তারা বলুন তো যে আপনার চাকা, পিছনের চাকা পাংচার হয়ে গেছে, কত দূর যেতে পারবে না? বেশি দূর যাওয়া যাবে? যাওয়া যাবে, ফেলতে হবে। তো আপনার দুটো চাকা, সে দুটো চাকা হচ্ছে একটা স্বামী একটা স্ত্রী। এবার দুটো চাকার মধ্যে কোন চাকায় আপনি সামনে লাগিয়েছেন স্ত্রীকে না পিছনের চাকাটা লাগিয়েছেন? লাগিয়েছেন বটে, পিছনে যদি লাগিয়ে থাকেন আর ওই চাকাতে যদি পাংচার হয়ে যায় তাহলে আপনার গাড়িটা ঠেলে ঠেলে যাচ্ছে। ঠেলে ঠেলে যাওয়ার জন্য কি হচ্ছে না 2টা 5টা 10টা 12টা 15টা পলিসি হয়ে থেকে যাচ্ছে। ভুল বলছি কি? তো চাকা যদি দুটাতেই হাওয়া ঠিক থাকে আপনি কিন্তু 80 90 100 স্পিডেও চালাতে পারবেন, হাওয়া কম থাকলেও চলবে না। এটা কিন্তু আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। কারণ ম্যাক্সিমাম ঘরে অনেকে বলেন আমার ঘরের স্ত্রী যে আছে সে রান্না করে, হাউস ওয়াইফ, আপনারা যেটা ফর মেডিকেল, সত্যি কি হাউস ওয়াইফ? ভেবে দেখুন, হাউস ওয়াইফ মানে আপনি বলে দেবেন ও কিছুই করে না, ও ঘরে থাকে, এটার মানে এটাই বুঝাচ্ছে। কিন্তু ঘটনাটা কি ঠিক? ওই ঘরে যদি ও না থাকে তাহলে আপনাকে কি কি করতে হতো, তখন আপনাকে কি বলা হতো? রান্নাটা আপনাকে করতে হতো। আপনি যদি আমার বাড়িতে গিয়ে রান্না করেন তখন আপনি হয়ে গেলেন কুক, তখন কিন্তু হাউস ওয়াইফ নয়, বেকার নয়, সকাল হয়ে গেলেন। শেফ বলে যে আছে, শেফ নাম শুনেছেন? 5 স্টার হোটেলে রান্না যারা করে তাকে শেফ বলা হয়। শেফের বেতন কত জানেন? মাসে 5 লাখ টাকা 10 লাখ টাকার শেফ আছে রান্না করে। কিন্তু আমরা প্রথম দিন থেকে ওই চাকাটাকে বেকার করে চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, কিছু কাজ নেই, ঘরে আছে, রান্না করছে, খাচ্ছে, রাখছে, বসে আছে, মেজাজে আমরা সারাদিন ঘুরে বেড়াচ্ছি। এই কথাটা কখনো না কখনো মুখ ফসকে বেরিয়ে যায়, অজান্তে জানতে বেরিয়ে যায়। আর এখানে বলবো যে আমরা যেহেতু ঘরোয়া পরিবেশে মিটিং করছি, ছেলেদেরও দোষ আছে, মেয়েদেরও দোষ আছে। কিছু কথা আমরা যদি শেয়ার করি তাহলে কিন্তু আমাদের কাল থেকে, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে একটাই, যে কাল থেকে আমার বাড়ির পরিবেশ আজকের থেকে যেন ভালো হয়ে যায়। এটাই উদ্দেশ্য, আর কিছু উদ্দেশ্য না। উদ্দেশ্যটার কারণটা কি? আমরা যখন ইংরেজিতে স্বামী স্ত্রীকে কি বলা হয় কেউ বলতে পারবেন? হ্যাঁ, কাপল। আচ্ছা ঠিক আছে, আর কি বলা হয়? হাজবেন্ড ওয়াইফও বলে। আর কি বলে? এগুলো সব না ভুসিমাল দোকান, কাপড় দোকান, সাইকেল দোকানের মতো কথাবার্তা, LIC এজেন্টের মতো কথাবার্তা না। কি বলে বলুন? ইংলিশে কি বলে? স্পাউস বলে। এটা আপনাদের বাড়িতে লিখা। আর কি বলে? ভালো ভাষা বলুন, লাইফ পার্টনার একটা। তারপরে বলুন আরো ভালো ভাষা আছে, পারবেন কেউ বলতে? ভালো ইংরেজিতে বলা হয় বেটার হাফ। আপনারা ডিকশনারি খুলে দেখবেন, বেটার হাফ। লাইফ পার্টনার কথাটা কত কত বড়, আর পার্টনারশিপ কত ছোট। পার্টনার মানে কি? আমি আর সচিনবাবু পার্টনার। তার মানে কি? আমার যদি কোনো ব্যবসা থাকে 100 টাকা লাভ হয়, সচিনবাবু কত পাবে? 50। তা আপনার লাইফ পার্টনারের ভাগ কত? 50%। সত্যি কি 50%? আপনি এখন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে আপনি বলবেন দাদা সবটাই তো তার, আমার কি? ঠিক না বেটি? কারণ আজ পর্যন্ত যা করেছি ওর নমিনিটা ওকে রেখেছি। তো নমিনি চেঞ্জ করা যায় না, হ্যাঁ, সেই জন্য কিছুই তার নেই। আপনার বেঁচে থাকাকালীন
আপনি যতক্ষণ তাকে পছন্দ করছেন ততক্ষণ তাকে নমিনি রেখেছেন, তার মানে আপনি পার্টনার করেননি তাকে। ঠিক না? ঠিক বলছি, ভেবে দেখতে হবে। তাহলে আমি যখন তাকে বেটার হাফ বলবো তাহলে কি কি করা উচিত, কারণ আমি যে কথাগুলো বলছি না, আপনি আপনাদের ভালো ভালো ক্লায়েন্টকে সেই যুক্তিগুলো দেখাবেন যে আপনিও এটা করুন দাদা। সেটা হচ্ছে কি, আপনার কত টাকার ইন্স্যুরেন্স আছে দাদা, বৌদি বলুন তো, ওনার কত টাকার ইন্স্যুরেন্স আছে? তুমি বলো, তোমার নামটা কি? দুর্গা। দুর্গা দেবী, ঠিক আছে। দুর্গা বলো, কত টাকার ইন্স্যুরেন্স আছে ওনার? ভেরি গুড, বসে বলো। তুমি? 5 লাখ। তোমার কত টাকা প্রিমিয়াম দাও? তুমি বলো এবারে। 56,000। কি পলিসি করেছো? সব মিলিয়ে কত টাকার পলিসি? সামেশ্বর। একটা LIC-র এজেন্ট নিজে বলছে যে আমার 5-6 লাখ টাকা হবে, মানে 5 কি 6 সেটাও জানে না। কারণ বউ বলেছে 5, এবার ও বলে দিচ্ছে 57,000 প্রিমিয়াম। 57,000-এ 5 লাখ প্রিমিয়াম ঠিক হচ্ছে না, মেকআপ ঠিক আছে, বেশি হবে। এবার তাই সে বলছে 5-6 হবে, 5-7 হবে। হ্যাঁ, তোমার কত টাকা প্রিমিয়াম? তুমি মারা গেলে, আজকে যদি মারা যাও, কাল সকালবেলায় বউ কত টাকা পাবে? 4 লাখ পাবে। বা বাচ্চা আছে কত বড়? 4 বছরের 4 বছরের একজন আর 13 বছরের একজন। 13 বছরের। দুটো বাচ্চাকে বড় করতে হলে কত পয়সা লাগে? মাসে কত খরচা দুটো বাচ্চা? 3,000 খাওয়া দাওয়া, তার জামা প্যান্ট সব হয়ে যায়। মানে তুমি মারা যদি যাও তাহলে তোমার বাচ্চা কাল থেকে খাবে না, শুধু পড়বে। আমি কিন্তু কোথায় মিটিং করছি মাথায় রাখবেন, LIC-র জায়গাতে মিটিং করছি। সারাদিন এই কথাটা আমরা লোককে বুঝাই, নিজে একদম 1 ইঞ্চিও বুঝি। কাল সকালবেলায় তুমি এমন একটা কাজ করেছো যে আজকে যেরকম ঝকঝকে করে বসে আছে, কাল সকালবেলা তোমার যদি কিছু হয়ে যায় তাহলে ও কিন্তু 1 হাত ঘন্টা কেড়ে খালি কাঁদেনি, এবং হয়তো তাকে 15 দিন 20 দিনের ভিতরে তার বাপের বাড়ি চলে যেতে হবে। আমি একজন LIC-র এজেন্ট, আমি গিয়ে কি করে বলবো আমার কাস্টমারকে? আমি কি করি? আমি তো ম্যাক্সিমাম টাইম আমি মরি কাস্টমারের সামনে, না কাস্টমারকে দিয়ে দাও, আমরাই মরতে থাকি। তাহলে আমরা যখন মরবো তখন আমি কি বলবো যে দাদা জানেন তো আমি যদি কালকে মারা যাই আমার বউ কাল থেকে বিক্রি করবে, এটা বলো। এই জন্য প্রথম কাজ হচ্ছে মিনিমাম তোমার ঘরের যা খরচা আছে, তুমি মাসে ইনকাম করো কত? 20,000। 20,000 টাকা, তার ভিতর থেকে তোমার 3,000 টাকা বাদ, তুমি মরে গেলে তোমার খরচা নেই, যেন 17,000 15,000 টাকা ও কিন্তু ঘরে বসে যেন পায়, তার ব্যবস্থা করাটা আমাদের কাজ, ঠিক না বেশি? তাহলে সেটার জন্য কি করতে হবে? বেশি কিছু দরকার নেই, তুমি আনমোল জীবন করো নিজের নামে। ইন্স্যুরেন্সের এজেন্ট ইন্স্যুরেন্স সম্বন্ধে জানি না, এটা হতে পারে না। আরেকটা কথা, কোনো স্ত্রী বলতে পারলো না
যে কত টাকার ইন্স্যুরেন্স আছে। এরপরে যদি জিজ্ঞাসা করি তোমার নামে ঘর বা সম্পত্তি কত আছে তোমার বউ জানে? জানে? তাহলে ও সকালবেলা গিয়ে কাকে জিজ্ঞাসা করবে এই ঘরটা কার নামে আছে? আমাকে ঘরে থাকতে দিবে কিনা তুমি না থাকবে? ডিপলি ভাবো। এই কথাটাই কিন্তু আমাকে কাস্টমারকে একের পর এককে বুঝাবেন, তাহলে কি হবে, কাস্টমারটা ভাবা শুরু করে দিবে যে এই লোকটা আমার খুব কাছের লোক। ঠিক না? ঠিক বলছি। আর স্ত্রী যেরকম ভাবে সবকিছু জানার দরকার আছে, যে তার সম্পত্তি কি আছে, কোথায় এফডি আছে, কি আছে, আমরা কেন বলি না? কেউ বলতে পারবে না কেন বলি না? দেখেছ? আচ্ছা বৌদি, সত্যি কথা বলি, আজকে আমরা খোলাখুলি আলোচনা করছি। আচ্ছা দুর্গা, বলো তো, তোমাকে যদি কোনো হাজবেন্ড কিছু সিক্রেট কথা বলে, তুমি কি সবাইকে জানিয়েছিলে? বৌদি তুমি জানাবে? তুমি জানাবে? তুমি ওর কথা জানাবে? এই ধারণা হলো কেন? তাহলে তোমার বউকে নিয়ে আসবে। তুমি প্রথমেই সিক্রেটটাকে ঘরে রেখে দিয়েছো, তাকে নিয়ে আসনি। তাকে নিয়ে এলে আমি জিজ্ঞাসা করতাম যে আপনি কি কি কথা ফাঁস করে দিয়েছেন। দেখেছেন, যে দেশে মমতা ব্যানার্জি সরকার চালাচ্ছে, সে দেশের মহিলাকে আপনি বলছেন যে এদের মতো বোকা নেই। আমি বলবো আপনি একটা গান শুনবেন, সেই গানটা, আমি কিছু গানের কথা বলে যাবো, সেটা কিন্তু আপনারা শুনবেন। হ্যাঁ, ये पब्लिक है भाई, पब्लिक ये सब जानती है। এই গানটা আপনি ইউটিউবে যাবেন, টাইপ করবেন, গানটা পুরো শুনবেন। দেখো আমাদেরকে সব থেকে বোকা ভাবে কারা? রাজনৈতিক নেতারা। আর আমরা 5 বছরের মধ্যেই প্রমাণ করে দিই যে তোমরাই বোকা। করি কি করি না? ওরা এক ক্যালকুলেশন করে আছে আমরা জিতবো, কিন্তু দেখলাম উল্টা লোক জিতে গেল। বোকা কে বললো? কে চালা? বুঝার চেষ্টা করুন, পাবলিক বোকা নয়। পাবলিক বলে না, ঝামেলাতে জড়াতে চায় না, ঝগড়া করতে চায় না। সেরকমই আপনি যদি আপনার রাজনৈতিক নেতার মতোই যদি স্বামী স্ত্রীর রোলটা করেন, তাহলে চলবে না। ভুল বলছি? আপনি একবার ঘরে বলে দেখুন, আপনি মহিলা জাতিকে, আমি এদেরকে বলি, দরকার নেই, হ্যাঁ সব দেখতে পাচ্ছি, তুমি জানলাগুলো খুলে দেওয়া। মহিলা যে কমোডিটি আছে, সেই কমোডিটিটা হচ্ছে পরিষ্কার জলের মতো। আপনি যদি গ্লাসে রাখেন, ওরা গ্লাসের মতো হয়ে যায়। ঘটিতে রাখবেন, ঘটির মতো হয়ে যাবে। বালতিতে রাখবেন, বালতির মতো হয়ে যাবে। যদি বড় ট্যাঙ্কার রাখেন, বড় ট্যাঙ্কারের মতো হয়ে যাবে। আপনি যদি পাইপে রাখেন, পাইপের মতো হয়ে যাবে। আপনি কিভাবে রেখেছেন তার উপরে ডিপেন্ড করছে সেই ভদ্র মহিলা কি কাজ করে। ঠিক আছে? আপনি ওকে বোকা ভাবছেন, ও বোকা মতো আছে। আপনি কালকে মারা গেলে, আমি বহু লোককে মারা যেতে দেখেছি, আপনারাও দেখেছেন, যে বউটাকে বোকা বলতো সেই বউটা পুরো ঘর চালাচ্ছে একা। বোকা তো রাতারাতি আপনি চালাক করেননি, তাও সে চালাক হয়ে গেছে। হয়নি? এরকম ঘটনা আপনার গ্রামে ঘটেনি? বহু ঘটনা আছে। তাহলে আপনি থাকতে থাকতে তাকে আপনি চালাকের সার্টিফিকেটটা দেননি, এটার অপরাধটা কিন্তু আমাদের। বুঝাতে পারছি? তো আমার বক্তব্য হচ্ছে যে আপনি যদি, আপনি দেখবেন যে আমাদের পুরুষ মানুষের রোলটা কিরকম। যখন কোনো ভদ্র মহিলা, আপনি যখন খড়গপুর যান, স্কুটি চালিয়ে চলে যাচ্ছে, সত্যি কথা বলুন, পুরুষের মনে কি ফিলিংস আসে? কাশ আমার বউটাও যদি
কি হতো কিনা, ইচ্ছা হয় কিনা। তারপরে যখন ঘরে চলে আসবেন তখন ঘরের ভিতরে থাকা ভালো, এই আমার বাইরে চাইলে ঠিক না ঠিক? ছেলেদের মেয়েদের কি আগে আপনাদের মাল তো সব আপনার কাছে, আগে মালটা না বার করলে তারপরে ওদের কিছুটা বলবো না। মমতা সেটা ভাবে না কি ব্যাপারটা আছে। সচিববাবু, আপনার পুরুষ শাসিত রাজ্য, মহিলা শাসিত রাজ্য, তুমি মিটিংটা উল্টা ডেকেছো, কেন মহিলাদেরকে ডাকলে? তো আপনি যেরকম ভাবে চালাতে চাইবেন, কারণ আপনার নিজের যদি বিশ্বাস থাকে, আপনি যদি তাকে সেইভাবে তৈরি করতে পারেন, তাহলে এটা কিন্তু সবকিছু হবে। আমার বিশ্বাস আছে, চেষ্টা করলে সবাই সব। তো এই জায়গাটায় আমরা কিন্তু প্রথমে পুরুষ পিছিয়ে আছি। যদি ভারতবর্ষকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় আসতে হয়, মানে নাম্বার 1 কান্ট্রি, নাম্বার 2 কান্ট্রি, নাম্বার 3 কান্ট্রি হতে হয়, তাহলে কিন্তু এক চাকার গাড়ি চলতে পারে না, পাংচার গাড়িকে নিয়ে চালানো যাবে না। ওই 130 কোটির দেশে 60 কোটি লোক ঘরে বসে আছে, কাজই করে না। 60 কোটি কাজ করে আমরা লড়াই করছি পৃথিবীর নাম্বার 1 কান্ট্রি। এই 60 কোটি বাকি যদি কাজ করা শুরু করে কি হবে বলুন, ভেবে দেখুন। কিন্তু এখন কিন্তু যে জেনারেশনটা আসছে, আপনার যে বাচ্চা হচ্ছে, আপনার যে ছেলে মেয়ে হচ্ছে, তাতে কিন্তু আপনি একদম চাইছেন যে আমার মেয়েটা যেন স্বাবলম্বী হয়। হ্যাঁ না? এখানে কারো দ্বিমত আছে? দুর্গা আছে, তোমার আছে, মমতা কি চাইছো? তোমার মেয়ে আছে, ছেলে, তোমার দুটা মেয়ে, ব্যাস। তুমি কি চাইছো? দেখেছো, এখন যতগুলো বাচ্চা আছে, যারই আছে, সে রিক্সাওয়ালা হতো না, সে চাইছে আমার মেয়ে যেন নিজে কিছু করে, নিজে চাকরি করুক বা নিজে ইনকাম করে। তাহলে আপনি যখন আপনার মেয়েকে এই জায়গায় ছেড়ে দিচ্ছেন, তাহলে এই বউটা তো এখনো তোমার সাথে 30-40 বছর থাকবে, করোনা যদি না হয়। মানে মরলেও ছেলেরা মরবে, মেয়ে মরবে। যাই হোক, তো আপনাকে কিন্তু তাহলে 30-40 বছর যদি আপনাকে সাথে থাকতেই হয়, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি একটা কথা। আপনার বয়স কত হয়েছে? 38, 46, 15 বছর, 15 বছর পরে, ঠিক আছে, আপনি আজকে যা যা করছেন, মানে আপনার যখন 60 পেরিয়ে যাবে, এখানে 60 কার পেরিয়ে গেছে? হ্যাঁ, দাদা মনে কিছু করবেন না, যদি দরকার থাকে আমাকে একটু বলবেন, আমি এটা সার্ভে দেব। 60-65 যাদের বয়স পেরিয়ে গেছে, তারা কিন্তু সারাদিনে কমসে কম 10 বার তার বউকে ডাকে। আমি 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 কিন্তু আপনি সার্ভে করবেন। আর 45 থেকে 50-55 পর্যন্ত সারাদিনে 10 বার বউটা ডাকছি হাজবেন্ড। কিন্তু আপনি জেনে থাকবেন, এখানে হচ্ছে সবসময় পৃথিবী আপন গতিতে ঘুরে। আজকে যদি আপনি 55 পর্যন্ত তার কথা যতটা শুনছেন না, 65 পর থেকে সে ততটাই তোমার কথা শুনবে না। সার্ভে করে দেখতে পারেন আপনার গ্রামে গিয়ে। আমি একটা জায়গায় গেছিলাম কিছুদিন আগে, 65 বছরের মানে বৃদ্ধ বয়স, ওকে আমি 20-30 বছর ধরে দেখছি। ইয়ং বয়সে আমার মতো ঘুরে বেড়াচ্ছে গাড়ি ঘোড়া নিয়ে। তো আমি গেছি, আর ওর বউকে হঠাৎ করে সে বলছে, শুনছো বউ? বলো। সে দূর থেকেই বলছে বলো। তখন বলছে চলো না একবার পুরী ঘুরে আসি। হ্যাঁ, তখন সে গাঁয়ের ভাষায়, মানে গ্রামের ভাষায় বলছে, চাই যাও ঘুরে চলিস।
তখন বলছে আরে না ঘুরে চলে আসো, বলে তোমাকে সাথে নিয়ে যাবো। কেন, তুমি আগে কি আমাকে সাথে নিয়ে যেতে নেই? আমার কত বন্ধু ছিল, কত লোককে সাথে নিয়ে যেতে, তাদেরকে দেখে নিয়ে চলে যাও। এখন আমার সময় নেই, আমার এই নাতিকে পরিবার পড়াতে হবে, আমার বৌমাকে হেল্প করতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে। কারণ পুরা তো একা হয়ে গেছে, ছেলে তার, মেয়ে তার, নাতিপুতি তার। ঠিক না ঠিক বলছি? আপনি কি সেই ভুলটার ভাগিদার হবেন যে 60 থেকে 80 বছর বয়স, যখন কঠিন সময়, যখন আপনাকে ধাক্কা মেরে 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 কোনো রকম নিয়ে যাবে, আপনার বউ ছাড়া কেউ আসবে না, আসবে মনে হচ্ছে? আপনি যদি আজ থেকে সেই চাকাটাকে ভালো না রাখেন, তাহলে কিন্তু আপনাকে পস্তাতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর আমি যেহেতু এই প্রস্তাবগুলো আগে থেকে দেখা শুরু করে দিয়েছি, তাই আমি এখন থেকেই চাকাটা ঠিক করে দিচ্ছি। আমার কেউ কোথাও গেলে দেখতে পাবেন আমার সাথে কিন্তু আছে। কেন থাকে? হ্যাঁ, হাইজ্যাক নিয়ে যায়নি, ওই যায়নি, আমি কোথাও নিয়ে যাইনি, এরকম সামনে বসে আছে। আমি সবকিছু তোমাদের সামনে এনে এনেছি, যেহেতু স্পাউস মিটিং, আমি এখানে লেকচার দিব একরকম, আমার ক্যারেক্টার আরেক রকম, তাহলে কি করে হবে? সেই জন্য সামনে থাকছে, কিছু থাকলে বলবে। তোমাদের এখানে যতজন বসে আছে, তোমাদের এখানে যতজন বসে আছে, LICর যে কোনো তোমার সফটওয়্যারের কাজে তোমরা তাকে জিজ্ঞেস করো, সে সারা অ্যান্সার দিবে, তোমাকে দেখিয়ে দিবে। প্রিমিয়াম পয়েন্টের রসিদ, প্রিমিয়াম পয়েন্টের ইনভয়েস, এক্ষুনি যদি আমার কাছে ফোন আসে যে আমার প্রিমিয়ামটা কত ডিউ আছে, ঠিক আছে, কারণ আমার মোবাইল থেকে একটাই মেসেজ যায় যে এই নাম্বারে কন্ট্যাক্ট করুন, সেই নাম্বারটা হচ্ছে বইয়ের। আফটার দ্য সেল আমার কোনো সার্ভিস নেই, আফটার দ্য সেল সার্ভিস হচ্ছে বইয়ের, ঠিক আছে। এবারে কি হচ্ছে না, ও কিন্তু আপনি যে কোনো প্রিমিয়াম ওকে বললে উইদিন 5 মিনিটসের মধ্যে ওর কাছে ক্যালেন্ডার রূপে চলে যাচ্ছে, ওর কাছে, আমার কাস্টমারের কাছে, ও কিন্তু পাঠিয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে, সেই সমস্ত জিনিস তার কাছে আছে। এবারে বলুন, আপনি যদি শুধু সেল করেন, আপনার প্রিমিয়াম কালেকশনের ফোন আপনার স্ত্রী করে দিচ্ছে, আপনার আদার্স কিছু যেগুলা ডকুমেন্টারি তৈরি, যেরকম ধরে ও করলো যে ফর্ম ফিল আপ করা, সে করে দেবে, তাহলে আপনার লোডটা কমবে না বাড়বে? কমে যাবে, কমবে। এবার ওর কি হবে, ওর ব্যস্ততা বাড়বে, ও নিজেকে মনে করবে যে আমি কিছু একটা করছি, ঠিক আছে। এবারে আপনি যেখানে মিটিংয়ে গেলেন, তাকে সাথে নিয়ে গেলেন, 10টা কথা শুনলো, আপনার রদ দেখা গলা বেচা দুটোই হলো, ঠিক না বেটি? তো এই জিনিসগুলো কিন্তু করা স্টার্ট করতে হবে। এখানে আপনাদের কিছু কোশ্চেন থাকলে আমাকে বলবেন, আমি সেটাও দেখব। এবার মেয়েদের মধ্যে কি ঘটনা ঘটে, যে মেয়েরা যেহেতু কিছুই জানে না, যখনই তোমার রাত্রে 9টা হয়ে যাচ্ছে, তুমি কোনো ক্লায়েন্টের কাছে বসে আছো, গেজের 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 করছো, সে ফোন লাগাচ্ছে, এখনো আসনি কেন, কোথায় বসছো? তুমি যেরকম ভাবে তাকে সন্দেহের তালিকার মধ্যে রেখেছো, সেও তোমাকে সন্দেহের তালিকার মধ্যেই রাখছে। হ্যাঁ, মেয়েরা হাসে, আবার চুপ হয়ে যায়, কথা বলছি। হ্যাঁ, তো কি হয়, এটা তোমাকে তো সব জায়গায় যেতে হবে ভাই। আর পলিসি ম্যাক্সিমামই হয় যখন অপরের কাজ থাকে না, তখনই পলিসি হয়। অপরের কাজ কখন থাকে না, রাত্রে থাকে না, সকাল সকাল থাকে না, দুপুরবেলায় থাকে না, আর মেয়েরা ওই সময়টা ফ্রি থাকে। ভেবে দেখো, এরা কিন্তু তোমাকে কোনোদিন 12টা থেকে 2টার মধ্যে ডিস্টার্ব করবে না, কারণ তখন সে খুঁতি নাড়ছে, সেই সময় তোমার কথা মনে পড়ে। 9টার ভিতরে তো রান্না বান্না হয়ে যাচ্ছে, এবারে 9টার পরে কোথায় আড্ডা পাচ্ছে?